আজকে আমাদের টপিকটা কি জানো? আজকের টপিকটা হচ্ছে যে মৌলের হচ্ছে মূল কণিকাগুলো, যে পরমাণুর যে মূল কণিকাগুলো আছে, এই টপিকটা হচ্ছে আমাদের হচ্ছে করতে হবে আর কি। তো এখন দেখো, পরমাণুর মূল কণিকা, তা তোমাদের বইতে যেগুলা দেওয়া আছে সেগুলার থেকেও মনে করো আমাদেরকে হচ্ছে দেখে দিও, বেশি ভালো মতো জানতে হবে। দেখো এখানে পরমাণুর মূল কণিকা, তাহলে পরমাণুর মূল কণিকা কয়টি? তিনটি। এখন এটার আরেকটা প্রশ্ন হইতে পারে যে পরমাণুর স্থায়ী কণিকা কতটি, বা পরমাণুর ভেতরের কণা কতটি? তিনটি। তাহলে আমি প্রশ্ন করলাম, দেখো এখানে কি বললাম, যে পরমাণুর মূল কণিকা কতটি? তিনটি। আমি আবার কি বলতে বললাম, যে পরমাণুর ভেতরের কণা কতটি? তিনটি। আবার পরমাণুর স্থায়ী কণিকা কতটি? তিনটি। এখন সেই তিনটা আমরা আজকে আলোচনা করবো। এক নম্বরে যেটা আছে সেইটা হলো আমাদের ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন। এক নম্বরে যেটা সেটা হলো আমাদের কি? ইলেকট্রন। দুই নাম্বার হচ্ছে প্রোটন, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে আমাদের নিউটন। তাহলে ইলেকট্রন, প্রোটন আর কি নিউটন। তোমরা আগে বোঝো, পরে লিখো। তাহলে কি বললাম? ইলেকট্রন, প্রোটন, নিউটন। এখন এই ইলেকট্রনের যত যাবতীয় যত কিছু আছে সবগুলোই তোমার জানা নেই। আমার কথা কি বুঝতে পারছো? যেমন ইলেকট্রন নিয়ে কোন বিজ্ঞানী কথা বলছিল, বা ইলেকট্রনের জনককে, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন একটা ভর আছে, কেন, এগুলো আমরা জানবো। এগুলো এমসিকিউ এর জন্য দরকার, এবং পাশাপাশি এগুলো দিয়ে ম্যাথ করতে হবে। তা আমি তোমাদের এজন্যই ব্যাখ্যা করব, ঠিক আছে। আমি দেখো হোয়াইট বোর্ডটাকে তিন অংশে ভাগ করে নিলাম, তিনটার জন্য তিন অংশে ভাগ করে নিলাম। বুঝতে পারছো তো সবাই? তাহলে সেই অনুসরণ করে আমরা কি করব, ব্যাখ্যাটা করব। সর্বপ্রথম যদি আমি এখানে তোমাদের ইলেকট্রনের কথা বলতে চাই, যে ইলেকট্রন, ইলেকট্রন বানানে প্রথম কিন্তু আসছে কি? ই। কি আসতেছে? ই। এখন সেই দিক থেকে আমাদের ইলেকট্রন যদি পরমাণুর মূল কণিকা হয়, তাহলে কিন্তু প্রোটন, নিউটন হচ্ছে পরমাণুর মূল কণিকা হবে। মনে করো পরমাণু, তার সন্তান হচ্ছে কয়টা? তিনটা। মার কাছে কিন্তু কখনো সন্তান কি আছে, কোনোটা ঘৃণার পাত্র হইতে পারে না, বা কোনোটার প্রতি ভালোবাসা কম থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন তিনটাই হচ্ছে মূল কণিকা হিসেবে কাজ করবে এখানে। তাহলে আমরা বলতে পারি প্রথম যেটা হচ্ছে পরমাণুর ভেতরে মূল কণিকার নাম কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। আমি লিখতে আছি, পরে লিখো তোমরা। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা, ঠিক আছে, প্রকাশ করা হয়। এটা জানতে হবে আমাদের। দুই নাম্বার, দুই নাম্বারে যেটা, ইলেকট্রনের একটা নির্দিষ্ট একটা কি আছে? ভর আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻⁻28, -28 গ্রাম। এই জায়গায় যে আমি এটা লিখলাম, এটা কেজিতেও প্রকাশ করতে পারবো আমরা। এটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, যখন আমরা কৌণিক ভরবেগের অঙ্ক করবো এই অধ্যায়ে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এটা লাগবে। তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম, ঠিক আছে। তিন নাম্বার, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। কি বললাম? ঋণাত্মক। ফিক্সড একটা মান আছে। ঋণাত্মক মানে কি? মাইনাস। তাহলে -1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। এই যে, এটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখিও। এটা খালি এখানেই প্রয়োজন নয়, এইটা তোমাদের এই অধ্যায়ের অঙ্কতে লাগবে। পাশাপাশি এটা তখন তোমরা ফিজিক্সের 10 অধ্যায় করবে, স্থিরতরি, সেই জায়গায় যা এটা প্রয়োজন হবে। এই যে কুলম্ব নামে একজন বিজ্ঞানী চার্জ নিয়ে কথা বলছিল, এই জন্য চার্জের একক কি হবে? সি। সিতে কি? কুলম্ব। তাহলে ইলেকট্রনের চার্জ কত? ঋণাত্মক হইলেও -1.60 গুণ 10⁻⁹ কুলম্ব, মাথায় রাখতে হবে। 4 নাম্বার, ইলেকট্রন প্রোটনের তুলনায়, প্রোটনের তুলনায়
1840 গুণ কম ভারী। বুঝতে পারছো? এর সবগুলো এমসিকিউ, 1 2 3 4, সবগুলো এমসিকিউ যে ইলেকট্রন প্রোটনের তুলনায় 1840 গুণ কম ভারী, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 5 নাম্বার, ইলেকট্রনের আপেক্ষিক আধান আছে। ইলেকট্রনের আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান কত জানো? কি চার্জ কত আপেক্ষিক আধান, এটা কত? মাইনাস, তাহলে এটা -1 হবে। আপেক্ষিক আধান কত? -1। আর আপেক্ষিক ভর 0। 6 নাম্বার, ইলেকট্রনের আপেক্ষিক ভর কি বলতো? 0। মনে থাকবে নাকি মনে থাকবে না? আর ইলেকট্রনের জনক হচ্ছে জে জে থমসন। জে জে থমসন। এটা কার গেল? ইলেকট্রনের। এরপরে কি আছে? প্রোটন। এরপরে হচ্ছে প্রোটন। এখন প্রোটন বানানটা প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হবে? পি দ্বারা। তাহলে প্রোটন কিন্তু হচ্ছে কি পরমাণুর কি কণিকা? মূল কণিকা। তাহলে আমরা 1 নম্বরে লিখতে পারি প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। এখন 2 নাম্বার, কি ছিল? ইলেকট্রনের কি ছিল? ভর। তাহলে প্রোটনেরও ভর আছে। প্রোটনের ভর 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। তারপরে কি ছিল? ইলেকট্রনের চার্জ ছিল। তাহলে প্রোটনেরও কি আছে? চার্জ আছে। 3 নাম্বার হচ্ছে কিসের চার্জ? প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ শুধু এখানে কি করে দিবা? প্লাস করে দিবা। এটা মাইনাস ছিল, এটা কি করে দেবো? প্লাস করে দেবো। তাহলে প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক। কি? ধনাত্মক। ধনাত্মক, ধনাত্মক মানে হচ্ছে প্লাস। সেটা কত? প্লাস 1 পয়েন্ট যা আছে তাই, 1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। দেখো তো, ইলেকট্রনের প্রোটনের তুলনায় 1840 গুণ কম ভারী, এই অপশনটা এই জায়গায় নাই। 4 নাম্বার, ইলেকট্রনের কিন্তু কি আছে? আপেক্ষিক আধান আছে। তাহলে এখানে আপেক্ষিক আধান আমরা এটা কত পাইছিলাম, আর এটার সামনে কত আছে? তাহলে আমরা লিখতে পারি প্রোটনের আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান কত বলতো? প্লাস 1। মনে থাকবে? আবার কিছু ইলেকট্রনের আপেক্ষিক ভর ছিল, আর ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে আমরা প্রোটনের আপেক্ষিক ভরটা কত পাচ্ছি? প্রোটনের আপেক্ষিক ভর 1। আর প্রোটনের জনককে আমি এটা লিখে দিলাম, প্রোটনের জনক রাদারফোর্ড। মনে থাকবে? রাদারফোর্ড। এটা হচ্ছে তোমার হচ্ছে প্রোটনের ক্ষেত্রে। কিন্তু আমাদের এখানে দেখো, এটা কিন্তু আল্লাহর রহমতে একটা অঙ্কতে তোমাদের দরকার হবে, কথাটা যদি মনে থাকে। আর এই যে এটাও কিন্তু আমাদের ভরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে খুবই প্রয়োজন এটা। এগুলো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যখন নির্ণয় করবো, এই অধ্যায়ের গাণিতিক সব থেকে ইম্পর্টেন্ট গহতে আসে। সেখানে তোমার এই মান থাকে। তুমি একটা প্রোটনের ভর যদি জানো, তাহলে তুমি 1000টা প্রোটনের ভর হিসেব করে কি করতে পারবা? বের করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের, আমরা যেমন এক্সাম্পল যে বুঝে যে আমি যদি তোমাদেরকে বলি যে তুমি 10 কেজি চাল কিনে নিয়ে আসো, তাহলে তুমি বলবা না তো স্যার টাকা দেন, তো আমি তোমাকে কোন হিসেবে টাকাটা দেবো? তাহলে 1 কেজি চালের দাম জানতে হবে না? 1 কেজি চালের দাম যদি আমরা জানি, তাহলে তো আমরা 10 কেজি চালের দাম হিসেব করে আমি তোমাকে টাকাটা দিতে, তারপর তুমি বাজারটা করতে হবে, তাই না? তাহলে আমরা একটা প্রোটনের ভর যদি জানি, তাহলে 10টা প্রোটনের ভর বের করতে হবে না? তাহলে গুণ করতে হবে না 10-এর সাথে এই মানটা? তো একটা একটা ইলেকট্রনের ভর যদি তুমি জানো, তাহলে 10টা ইলেকট্রনের ভরও তো তুমি হিসাব করে বের করতে পারবা। তাহলে আমাদের এটা একটু মনে রাখতে হবে। এরপরে কি আছে? আমাদের হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে নিরপেক্ষ। নিউটন কি? নিরপেক্ষ। মানে ওর কোনো চার্জ বা আধান নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি? নিউটন। তাহলে নিউটন যদি হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হবে না? তাহলে 1 নম্বরে হচ্ছে কি? নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বরে কি ছিল? প্রোটনের কি ছিল? একটা ভর ছিল। তাহলে নিউটনের একটা ভর আছে না? শুধু দেখো, আমি তো তোমাদেরকে বলছি যে এগুলো একটু টেকনিকে পড়তে হয়, এবং মানে একটু উপলব্ধি করে পড়তে হবে। দেখো তো 1.67 ছিল না এখানে? 73-এর জায়গায় শুধু তোমরা বানায় দিবে খালি কি 75। ঠিক আছে, তাহলে এইটা মনে থাকলে এটাও কি থাকবে? মনে থাকবে।
তাহলে এটা হবে প্রোটনের সরি নিউটনের নিউটনের ভর হবে কত 1.675। দেখছো এটা কত ছিল 3, এটা শুধু 5 আর বাকি সব কিছু ওকে -24 গ্রাম। বুঝতে পারছো সবাই? আর এখানে প্রোটনের কি ছিল চার্জটা ধনাত্মক ছিল, আসলে নিউটনের কোনো চার্জ বা আধান নেই। ঠিক আছে, নিউটনের চার্জ বা আধান নেই। 4 নাম্বার, প্রোটনের আপেক্ষিক আধান ছিল না, তাহলে এর যেহেতু আপেক্ষিক আধান নেই তাহলে আর আপেক্ষিক আধান শূন্য হবে না, বলতো? নিউটনের আপেক্ষিক আধান কি হবে 0। নিউটনের আপেক্ষিক আধান কি 0। ঠিক আছে, প্রোটনের আপেক্ষিক ভরটা কত ছিল 1 ছিল, নিউটনের হচ্ছে আপেক্ষিক ভর হচ্ছে 1। মনে থাকবে? নিউটনের আপেক্ষিক ভর কত বলতো 1। তারপর কি ছিল প্রোটনের কি ছিল জনক, তাহলে হচ্ছে আমাদের নিউটনের জনক হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে, নিউটনের জনক নিউটনের জনক হচ্ছে চ্যাডউইক। এটা তোমাদের এগুলো জানতে হবে। তাহলে এখান থেকে আমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো বলতো এই ভরগুলো, এগুলো যদি মনে থাকে এই যে এগুলো। এখন ধরো উঠাইতে পারো। তো এবার আমাদের হচ্ছে পরমাণুর মূল কণিকা যদি হয়ে থাকে তাহলে পরমাণুর এবার আমরা কি করব, মানে অস্থায়ী কণিকাগুলো। পরমাণু কি অস্থায়ী কণিকা, তাহলে দেখো পরমাণুর অস্থায়ী কণিকাগুলো আমি এই জায়গায় লিখে দিচ্ছি, তোমরা একটু সাথে সাথে লেখো যে পরমাণুর কথা হবে না অস্থায়ী কণিকা। এখন আমি তোমাদের কয়েকটা লিখে দিচ্ছি, এই কয়টা একটু এমসিকিউ 4টে অপশনের মধ্যে যে কোনো একটা থাকবে, কথা বেশি হচ্ছে কিন্তু। একটা হচ্ছে মেসন, 2 নাম্বারটা হচ্ছে বোজন, 3 নাম্বার হচ্ছে না 4টি না, অস্থায়ী কণিকা অনেক আছে কিন্তু আমাদের যে কটা প্রয়োজন সেই কটা নিব আমরা। মেসন, বোজন, নিউট্রনো, নিউট্রনো আর 4 নাম্বারটা হচ্ছে পজিট্রনো, পজিট্রনো। এগুলো হচ্ছে পরমাণুর কি অস্থায়ী কণিকা। এই 4টার মধ্যে যে কোনো একটা তোমাদের হচ্ছে এমসিকিউ এর অপশনে দিয়ে রাখবে, একটু নোট করে রাখো। তাহলে আমরা আরো একটা জিনিস জানতে পারলাম, সেটা কি যে কে কোথায় অবস্থান করে, ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে কি নিউক্লিয়াসের বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে বা অরবিটে থাকে। 2 নাম্বারে আমরা যেটা পাইলাম সেটা হলো প্রোটন, প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, প্রোটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, ভিতরে। ঠিক আছে, 3 নাম্বারে ছিল আমাদের কি নিউটন, নিউটন ও নিউক্লিয়াসের কোথায় থাকে ভিতরে থাকে। এগুলা কিন্তু আমাদের খুব জানা প্রয়োজন, কারণ এগুলো এমসিকিউ এর জন্য বেস্ট। ঠিক আছে, তোমরা এই কটা লিখে নিয়েছো, মেসন, বোজন, নিউট্রনো আর একটা হচ্ছে আমাদের কি পজিট্রনো। ঠিক আছে, এখন আমরা প্রোটন নিয়ে কথা বলছি না, প্রোটন এন্ড প্রোটন কাকে বলে, বা মানে এক কথায় পারমাণবিক সংখ্যা কাকে বলে, ইংরেজিতে বলা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। কি বললাম অ্যাটমিক নাম্বার। তাহলে এখন দেখো আমরা এবার কি শিখবো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা একটু দেখো। তোমাদের এখানে একটা কথা বলছিলাম যে প্রোটন নিউক্লিয়াসের কোথায় থাকে ভিতরে থাকে, আর নিউক্লিয়াসের ভিতরের বেশিরভাগ জায়গায় কিন্তু কি ফাঁকা। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। যখন তোমরা হচ্ছে ক্লাস 7-এ বা 8-এর দিকে পড়ছো তখন কিন্তু তোমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস ছিল একটা, এই যে বৃত্ত আকারে। ঠিক আছে, এটা হচ্ছে বলা হয় অরবিট পদ্ধতি। তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে। এই যে মনে করো এই জায়গাটা হচ্ছে কি
নিউক্লিয়াস, এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। এটাকে কেন্দ্র করে এর সাইডে যেগুলো থাকে, এই যে এগুলোকে বলা হয় স্থির কক্ষপথ। এগুলোকে কি বলা হয়? স্থির কক্ষপথ, অরবিট অথবা শেল। ঠিক আছে, শেল মানে যে এগুলাই। এই যে তারপরে হচ্ছে এই যে দেখো আরো থাকতে পারে, এই যে একটা দুইটা তিনটা, আমি আরেকটা নিলাম, কয়টা? চারটা। আমাদের শেল আছে চারটি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। ঠিক আছে, এখন এইখানে ভিতরে যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। এই জায়গাতেই কে থাকে? প্রোটন থাকে। তাহলে আমরা বলতে পারি একটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করি, সেই মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাটাই আমাদের কি? বুঝতে পারছো? কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো আমরা, যে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত লিখে ফেলো, যে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত উপস্থিত কোন সংখ্যাকে বলতো? প্রোটন সংখ্যাকে। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে এই ফাঁকা জায়গাটার নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এগুলো চিনতে হবে। আর এটা কি? এটা হচ্ছে শেল বা কক্ষপথ। শেল বা কক্ষপথ, বা এটাকে আমরা কি বলি? অরবিট, স্থির কক্ষপথ। এটা কিন্তু ঘুরবে না, এটা স্থির থাকবে, মনে জানি থাকে। বুঝছো? তাহলে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা যায়? বড় হাতের জেড। বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে উপস্থিত একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের কি? তা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, প্রোটন সংখ্যা দিয়েই আমাদেরকে কি করতে হয়? ইলেকট্রন বিন্যাস করতে হয়। তা আমি তোমাদের আস্তে আস্তে ইলেকট্রন বিন্যাস শেখাবো। তো তোমরা আগে বেসিক গুলো জানো। ক্লিয়ার সবার এইটুকুতে? এখন এর পরে তাহলে আমাদের যদি প্রোটন সংখ্যা থাকে, তাহলে তো আমাদের ভর সংখ্যা কাকে বলে জানতে হবে। তাহলে সেটাও একটু আমরা দেখে নেব। এটা লেখা হয়েছে কি তোমাদের? তাহলে এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে? প্রোটন থাকবে, আর কি থাকবে? নিউট্রন থাকবে। ইলেকট্রন কিন্তু এই যে এই জায়গাগুলো থাকবে, এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকবে, আমি দেখা দেবো একটু পরে। এখন প্রোটন আর নিউট্রন মিলেই কিন্তু তৈরি করে কি সংখ্যা? প্রোটন আর নিউট্রন মিলেই তৈরি করে আমাদের হচ্ছে ভর সংখ্যা। বুঝতে পারছো? তা আমরা ভর সংখ্যাটা একটু দেখতে চাই। মিশে দিলাম। তাহলে এখানে আমরা এবার কি লিখবো? এটা হচ্ছে ভর সংখ্যা। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যাটা দেখো, এর ভিতরে প্রোটনও থাকে, এর ভিতরে কি থাকে? নিউটনও থাকে। এইদিকে দেখো, তাহলে প্রোটন আর কি? নিউটন। প্রোটন আর নিউটন যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই কি সংখ্যা? ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি না, কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, কোন মৌলের নিউক্লিয়াসে কি উপস্থিত? দেখো তো নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত কি কি আছে? প্রোটনও আছে, নিউটনও আছে। তাহলে আমরা একটু লিখলাম, এটা প্রোটনও আছে, আর কি আছে? নিউটনও আছে। তাহলে দুইটা কি আকার আছে? মানে যুক্ত আকার আছে। তাহলে বলতে পারি কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার কি যোগফলকেই বলবো আমরা কি সংখ্যা? ভর সংখ্যা। বুঝতে পারছো? একটু লিখে ফেলো সবাই। কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে যোগফলকে ভর সংখ্যা বলে। ঠিক আছে, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা।
তাহলে আমরা ভর সংখ্যা সমান কি পাইলাম দেখো তো, ভর ভর সংখ্যা সমান প্রোটন যোগ নিউটন, প্রোটন প্লাস নিউটন পাইলাম। এখন এই যে আমাদের এই সূত্র দিয়ে আমাদের ওইদিকে যে প্রোটনের একটা চার্জ ভর ছিল, নিউটনের একটা ভর ছিল, এই সূত্র দিয়ে তোমরা সেটা রেডি করতে পারো। বুঝতে পারছো কি বিষয়টা, নাকি এখনো বোঝোনি? তাহলে এবার দেখো, সেটা হচ্ছে কি, এদিকে দেখো, ঠিক আছে? তোমাদের হচ্ছে এইখানে আমরা জানি কি একটা, মানে একটি প্রোটনের ভর কত যদি বলে, তাহলে একটি, আচ্ছা একটি প্রোটনের ভর কত আমরা একটু আগে পড়ছিলাম না, বা একটি ইলেকট্রনের ভর কত, একটি প্রোটনের ভর কত, একটি নিউটনের ভর কত। তাহলে একটা প্রোটনের ভর জানতে গেলে আমরা জানি 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে তুমি একটা প্রোটনের ভর পাচ্ছ, ক্লিয়ার? আবার তুমি কি এখানে যদি তোমাকে আর প্রশ্ন করা হইলো কি যে 10টি প্রোটনের ভর কত, 10টি প্রোটনের ভর, তাহলে 10টি প্রোটনের ভর তোমরা কিভাবে বের করবা? তাহলে এই 10-এর সাথে একটা প্রোটনের ভর কি করতে হবে? তাহলে 10 গুণন 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম, এটাকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হবে তোমার কি 10টি প্রোটনের ভর। সবগুলোর সাথে গুণ হবে, কেন গুণ হবে এটা জানো তুমি? কারণ এই জায়গায় বুঝাচ্ছে কি একটা প্রোটনের ভর এত হয়, তাহলে তুমি 10টা প্রোটনের ভর কেমন করে বের করবে? 1 কেজি, এই 1 কেজি চাল যদি কিনতে যাই, তো সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে 1 কেজি চালের দাম আমরা দিতে পারবো, কিন্তু 2 কেজি চাল কিনতে গেলে আমাদের কি করতে হবে? 1 কেজি চালের দামের সাথে ওই 2 কেজিটা গুণন দিতে হয়। তাহলে তুমি 10টা প্রোটনের ভর বের করতে চাচ্ছ, তাহলে একটা প্রোটনের ভর না দিলে তোমার হবে? দেখো তো এই মানটা প্রয়োজন আছে কি এখানে? তাহলে এখন যদি আমি যদি এখানে বের করি, তাহলে 10টি প্রোটনের ভর যদি বের করি, তাহলে এখন আমি যদি বলি যে একটি নিউটনের ভর 1.675 গুণন 10⁻⁻24। তাহলে যদি বলে 10টি নিউটনের ভর কত, তাহলে ওটার সাথে গুণন হবে না? তাহলে আমরা লিখতে পারি এখন 10টি নিউটনের ভর, তাহলে কত হবে? 10 গুণন 1.675 গুণন 10⁻⁻ কত -24। তাহলে সেই হিসাব করে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি পাবো? এখন এখানে দেখো সবাই, নিষেধটা একটু মিশিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এইখানে দেখো আমার এইখানে কয়টা আছে, যে মানটা আসবে এই জায়গায়, তাহলে একটু আগে বলছিলাম কি 10টি প্রোটনের ভর আর 10টি কি নিউটনের ভর, নিউটন আর প্রোটন যোগ করলে আমরা কি পাই? ভর সংখ্যা পাই না? তাহলে তোমাকে বলবে মৌলের একটা পরমাণুর ভর কত, কয়টা? একটা পরমাণু, মৌলের একটা পরমাণু, তখন এই দুইটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যেটা পাবো সেটা হবে মৌলের ওই একটা পরমাণুর ভর হবে তখন। বুঝতে পারছো? তাহলে এখন যদি বলো তোমার ভর সংখ্যা কত, কি বলে যে এটার ভর সংখ্যা কত, তাহলে আমরা কি জানি এখানে যে মানটা আসবে, তাহলে এই জায়গায় প্রোটন হবে না? তো কয়টি প্রোটন? 10টি কিসের ভর? প্রোটনের ভর যোগ কি হবে? 10টি 10টি নিউটনের ভর হবে, নাকি? নিউটনের ভর যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে মৌলের একটা পরমাণুর ভর। এই দুইটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মৌলের, যে মৌলটার আছে সে মৌলের কি একটি পরমাণুর ভর। এখন তোমরা বলো যে কে কে বোঝো না? খুব ইজি, দেখো আমি আবার একটু রিপিট করতেছি, তোমাদের কারা প্রশ্ন করবে কিভাবে আমি প্রশ্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো তোমাকে এটা, এখানে একটা মৌল দিল, এটা এক্স মৌল, কি মৌল? এক্স। এই এক্স মৌলের ক্ষেত্রে ওরা তোমার হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে দিল, কি দিয়ে দিল? প্রোটন আর নিউট্রন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটার প্রোটন হচ্ছে কয়টি মনে করো, এইটার প্রোটন হচ্ছে কয়টি? 10টি মনে করো। আর এটা নিউটন কয়টি? 10টি মনে করো। নিউটন কয়টি? 10টি। তাহলে এটা যদি তোমাকে বলে যে মৌলের একটা পরমাণু ভর বাই করো, তাহলে প্রোটন আছে কয়টা? 10টা। নিউটন আছে কয়টা? 10টা। তাহলে তুমি ভর সংখ্যা বের করবে না? তাহলে এই ভর সংখ্যা বের করতে গেলে এই দুটো কি করা লাগবে? যোগ করা লাগবে। কিন্তু এই একটা প্রোটনের ভর কত সেটা তো ফিক্সড একটা মান, তাহলে এই একটা প্রোটনের সাথে এই 10টা প্রোটন কি করা লাগবে? গুণ করতে হবে না?
আবার একটা নিউটনের ভর কত, এত না? তাহলে সেইটার সাথে তোমার 10টি নিউটন কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পরে যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে কি করে দেবো, যোগ করে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কি, মৌলের একটা পরমাণুর ভর। এখন যদি তোমাদেরকে ম্যাথ দিতে, তোমরা পারবা? দিব? এটা একটু তুলে নাও।